আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিফাত চৌধুরী, এফসিবিএস ট্রেনি, অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, ঢাকা ডেন্টাল কলেজ। আজকে আমাদের সলভ ক্লাস হচ্ছে ওরাল জেনারেল প্যাথোলজি। জেনারেল প্যাথোলজির মধ্যে আমাদের আজকে সেল ইনজুরি অ্যান্ড হচ্ছে জেনেটিক্স। তো বেসিক্যালি সেল ইনজুরি এবং জেনেটিক্স থেকে প্রশ্ন, যেটা জেনেটিক্স থেকে আমাদের কিছু জিনিস জাস্ট পড়লেই হবে, যেমন অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এই জিনিসগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে, এগুলো পড়লে মোটামুটি আমাদের কভার হয়ে যায়। আর হচ্ছে কি সেল ইনজুরি। সেল ইনজুরির ক্ষেত্রে মেনলি আমাদের যে অ্যাট্রোফি, হাইপারপ্লেশিয়া, মেটাপ্লেশিয়া এর উদাহরণগুলো বা এক্সাম্পল যেগুলো, এগুলো আমাদের মোটামুটি ভালো করে পড়তে হবে। ফ্রি রেডিকালটা একটু ভালো করে পড়তে হয়। উম, এই জিনিসগুলো একটু ডিটেলস আমাদের পড়া উচিত। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপোপ্টোসিস। আচ্ছা, অ্যাপোপ্টোসিস এবং নেক্রোসিস এই দুটার থেকে আমাদের ডিটেলস একদম ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে অ্যাপোপ্টোসিস জিনিসটা কি আর হচ্ছে নেক্রোসিস জিনিসটা কি। তো অ্যাপোপ্টোসিসটা মনে রাখবেন যে অ্যাপোপ্টোসিস দুইটা হতে পারে, সেটা ফিজিওলজিক্যাল এবং কি প্যাথোলজিক্যাল, দুইটা হচ্ছে কি আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে হয়। তাহলে এই হচ্ছে কি আমাদের ট্রু হবে, ফিজিওলজিক্যাল এবং কি প্যাথোলজিক্যাল অকারেন্সের কারণে আমাদের কি অ্যাপোপ্টোসিস হয়ে থাকে। আচ্ছা, সামটাইমস ইন্টারইউটেরাইন অ্যান্ড অ্যাডাল্টহুড, ট্রু। আচ্ছা, ইলিসিট ইনফ্লামেশন, ইনফ্লামেশন এটা হচ্ছে কি ফলস হবে। আচ্ছা, পিকনোসিস, ক্যারিওহেক্সিস এবং ক্যারিওলাইসিস অকার্স ইন নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আমাদের ফলস হবে, এবং শেষের ইটা হচ্ছে কি আমাদের ফলস হবে। আচ্ছা, তাহলে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট কথা, যেটা সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেন, যেটা এই প্লাজমা মেমব্রেনটা কি হবে না, অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে এই প্লাজমা মেমব্রেনটা কি হবে না, ডিসরাপ্টেড হবে না। যদি প্লাজমা মেমব্রেন যেটা আছে এটা যদি ডিসরাপ্টেড না হয়, তাহলে কি হবে, মানে সহজ কথা হচ্ছে প্লাজমা মেমব্রেনটা আমাদের কি থাকবে, এখানে ইনট্যাক্ট থাকবে। তো প্লাজমা মেমব্রেন যদি আমাদের ইনট্যাক্ট থাকে, তাহলে আমাদের সেলের ভিতর যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কি হবে, কন্টেন্ট গুলো আমাদের কি থাকবে, ইনট্যাক্ট থাকবে। যেহেতু আমাদের প্লাজমা মেমব্রেনটা কি থাকছে, ইনট্যাক্ট থাকতেছে, তার মানে আমাদের কিন্তু এখানে কি থাকবে না, কোনো ইনফ্লামেশন কি এই জায়গায় আমাদের অ্যাবসেন্ট থাকবে। তাই তিনটা কথা একদম কোরিলেশন, যে আমাদের প্লাজমা মেমব্রেন যেটা এটা হচ্ছে ইনট্যাক্ট থাকতেছে। যেহেতু এই জিনিসটা ইনট্যাক্ট থাকতেছে, তার মানে কি এখানে যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কি থাকবে, সেলুলার কন্টেন্ট গুলো ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু প্লাজমা মেমব্রেনটা এখানে ইনট্যাক্ট থাকতেছে, তার মানে কি এই জায়গায় আমাদের কোনো ধরনের কি ইনফ্লামেশন হবে না। আর হচ্ছে অ্যাপোপ্টোসিস ক্ষেত্রে দুটা আমাদের, এইটা হচ্ছে এমসিকিউ অথবা এসবি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসের কি কি ধরনের চেঞ্জ ঘটে। আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে মেনলি দুটা চেঞ্জ হয়, একটা হচ্ছে ফ্রেগমেন্টেড হবে, আর একটা হচ্ছে পিকনোসিস হবে। এটা কি ফ্রেগমেন্টেড, আর একটা হচ্ছে পিকনোসিস। কিন্তু আমাদের এখানে ক্যারিও হেক্সিস যেটা আছে এটা হচ্ছে এখানে হবে, কিন্তু ক্যারিওলাইসিস, যেটা ক্যারিওলাইসিস কি আমাদের সেলের ক্ষেত্রে, মানে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে আমাদের ক্যারিওলাইসিস জিনিসটা হচ্ছে কি হয় না। এবং অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে সেল সাইজটা কি শ্রিঙ্কেজ হয়ে যায়। অ্যাপোপ্টি যেহেতু অ্যাপোপ্টোসিস, তার মানে অ্যাপোপ্টিক বডি এখানে ফর্মেশন হবে, প্লাজমা মেমব্রেন কি থাকবে, ইনট্যাক্ট থাকবে, সেলুলার কন্টেন্টটা ইনট্যাক্ট থাকবে, এবং কি ডাজ নট ইলিসিট ইনফ্লামেশন। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের একসঙ্গে কোরিলেশন, এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে কোন কোন নিউক্লিয়াস চেঞ্জ ঘটে। এটা হচ্ছে পিকনোসিস, আর এটা হচ্ছে কি ফ্রেগমেন্টেড। আচ্ছা, এখানে সিকোয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট, যে ফার্স্ট অফ অল আমাদের সেলটা শ্রিঙ্কেজ হবে, যে কোনো নিউক্লিয়াস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে কি হবে, আমাদের সেলটা শ্রিঙ্কেজ হবে, যেটাকে আমরা কি বলে পিকনোসিস। এবং কি হবে তারপরে হবে ক্যারিও হেক্সিস, যেটা ব্রেকডাউন অফ নিউক্লিয়াস। এবং আরেকটা কি ক্যারিও লাইসিস, যেটা হচ্ছে কমপ্লিট ডিসরাপশন অফ দা নিউক্লিয়াস, যেটা সেকেন্ডারি টু অ্যাকশন অফ কি ডিএনএস হতে পারে, অথবা কি হতে পারে আমাদের আরএনএস, দুইটা এনজাইম দিয়ে আমাদের কি হয়, কমপ্লিট ডিসরাপশন হতে পারে। তাহলে এটা কিন্তু সিকোয়েন্স একটা, যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে সেল শ্রিঙ্কেজ, যেটাকে বলা হয় পিকনোসিস হবে, এরপর কি হবে সেটা ক্যারিও হেক্সিসে পরিণত হবে, এবং আলটিমেটলি আমাদের ক্যারিও লাইসিসে পরিণত হবে। তাহলে আমাদের অ্যাপোপ্টোসিস যেটা আছে, এর ক্ষেত্রে মেনলি আমাদের দুই ধরনের সেলের চেঞ্জ হবে, একটা হচ্ছে সেল শ্রিঙ্কেজ হবে, আর একটা কি হবে, ব্রেকডাউন অফ দা নিউক্লিয়াস। আচ্ছা, নেক্রোসিস। নেক্রোসিস, ক্যাসিয়াস নেক্রোসিস ক্যান অকার ইন দ্য প্রেজেন্স অফ মায়োকার্ডিয়াল টিউবারকুলোসিস, এটা হচ্ছে এসবি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের ক্যাসিয়াস যে নেক্রোসিস আছে, এই ক্যাসিয়াস নেক্রোসিসটা মেইনলি আমাদের টিবির ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, মাইক্রোবায়োটিয়াম টিউবারকুলোসিস বা টিবি দিয়ে হয়। এটা হচ্ছে একটাই উদাহরণ, সেটা হচ্ছে আমাদের টিবির ক্ষেত্রে কি হবে, আমাদের ক্যাসিয়াস নেক্রোসিস হবে। আচ্ছা, ইট ইজ এ
ন্যাচারাল সিকুল অফ দ্য সেল সাইকেল, ফলস। নেক্রোসিস কখনো কি আমাদের ন্যাচারাল সিকুল অফ দ্য সেল সাইকেলের মধ্যে পড়ে না। নেক্রোসিসটা আমাদের কি বিভিন্ন ট্রমার কারণে হতে পারে। আচ্ছা, লিডস টু দ্য রিলিজ অফ ইনফ্লামেটরি মেডিয়েটর, ট্রু। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে ট্রু। আর ইনভলভ নিউক্লিয়াসেস ইনক্লুডিং কি ক্যারিও লাইসিস, ট্রু। না সরি, নেক্রোসিসটা হচ্ছে ইরিভার্সিবল হবে, সরি নেক্রোসিসটা কি হবে, এটা হচ্ছে একটা কি ইরিভার্সিবল প্রসেস। তাহলে হচ্ছে কি ক্যাসিয়াস নেক্রোসিস ক্যান অকার ইন দ্য প্রেজেন্স অফ মাইক্রন টিবি, এটা হচ্ছে কি ট্রু। বিটা হচ্ছে কি এখানে ফলস হবে, সিটা কি ট্রু হবে, ডিটা হচ্ছে কি ফলস হবে, এবং ই হচ্ছে কি ট্রু। আমাদের নেক্রোসিস শুধুমাত্র ক্যারিও লাইসিস কিন্তু হয় না, এর সঙ্গে কি বাকি দুটো হবে, একটু আমি যেটা বললাম, পিকনোসিস হবে এবং ক্যারিও হেক্সিস হবে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট চার্ট যে আমাদের কোয়াগুলেট নেক্রোসিস কোথায় কোথায় ঘটে। এটা কোয়াগুলেট নেক্রোসিস আমাদের কোথায় কোথায় ঘটবে, হার্টের ক্ষেত্রে ঘটে, স্প্লিনের ক্ষেত্রে ঘটে, কিডনির ক্ষেত্রে ঘটে। আচ্ছা, এটা না আসলে আমাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট যে কোয়াগুলেটিভ নেক্রোসিস হচ্ছে কি গামা অফ টার্সিয়ারি সিপিল, এটা ভালো করে পড়তে হবে যে স্যার এখানে চেঞ্জ করে দিতে পারে কি আমাদের টার্সিয়ারি সিপিলিসের ক্ষেত্রে ঘটে, স্যার চেঞ্জ করে সেকেন্ডারি, সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই গামা দেখতে পারি না। ঠিক আছে, টার্সিয়ারি সিপিলের একটা মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে গামা আমরা দেখতে পাই। আচ্ছা, ব্রেনের ক্ষেত্রে আমাদের লিকুইফেক্টিভ হয়, ক্যাসিয়াসের ক্ষেত্রে টিবি হবে, ফ্যাটের ক্ষেত্রে কি অ্যানজাইমেটিক যদি হয় তাহলে সেটা কি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর যদি ট্রমাটিক হয় তাহলে কি ব্রেস্টে হবে। রিউমাটয়েড আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেহেতু কি আমাদের এসিলি আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসিলি আমাদের কি ওরাল প্যাথোলজিতে আছে। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা হবে, অথবা রিউমাটয়েড ফেভার, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমাদের কি ফিব্রিনয়েড হবে। ঠিক আছে, আর আমাদের ক্ষেত্রে গ্যাংগ্রিনের ক্ষেত্রে কোনটা, গ্যাংগ্রিনের ক্ষেত্রে ময়েস্ট গ্যাংগ্রিন, এটা কিন্তু আমাদের ওরাল প্যাথোলজিতে আছে নোমা। তাহলে এই দুটো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে গ্যাংগ্রিনের ক্ষেত্রে কোনটা, আমাদের ময়েস্ট গ্যাংগ্রিন যেটা আছে এটা ক্ষেত্রে কিন্তু কি হয় আমাদের আহ ময়েস্ট গ্যাংগ্রিন যেটা, সেটা ক্ষেত্রে আমাদের কি নোমা হচ্ছে। ফিব্রিনয়েডের ক্ষেত্রে আমাদের এসিলিটা হয়। ঠিক আছে, অ্যানজাইমেটের ক্ষেত্রে আমাদের কি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, ব্রেস্ট, এগুলোর ক্ষেত্রে হচ্ছে। তো স্যাররা হচ্ছে প্রশ্ন যখন করে তখন কিন্তু দেখা যায় আমাদের কোশ্চেনগুলো কোরিলেশন করে দেয়। ঠিক আছে, আমাদের কিন্তু বইয়ে হার্ট স্প্লিন এই জিনিসগুলো অতটা বেশি আলোচনা করা নাই। সিফিলিস আমাদের ওরাল প্যাথোলজিতে আছে, টিবি সম্পর্কে কিছু জিনিস বলা আছে, দেন হচ্ছে এসিলি সম্পর্কে কথা বলা আছে, নোমা সম্পর্কে কি কথা বলা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি সারা যখন কোশ্চেন করে তখন হচ্ছে এই জিনিসগুলো দিতে পারে। ঠিক আছে, তাহলে ফিব্রিনয়েডের ক্ষেত্রে মনে রাখবেন দুইটা, আর এ রিমোট আর্থ্রাইটিস, রিমোটয়েড ফেভার, আর হচ্ছে কি এসএলই। ইরিভার্সিবল সেল ইনজুরি অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা, ইরিভার্সিবল সেল ইনজুরি মোস্ট ইম্পর্টেন্ট যেটা মেমব্রেন ড্যামেজ ইজ দ্য হলমার্ক, হলমার্ক গাই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ইরিভার্সিবল সেল ইনজুরি একটা এসবিএ কোশ্চেন যে কখনো আসে যে ইরিভার্সিবল সেল ইনজুরির হলমার্ক কি, হলমার্ক হচ্ছে মেমব্রেন ড্যামেজ, এটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট, বা এসবি এর আসে যে ইরিভার্সিবল সেল ইনজুরির হলমার্ক কি, সেটা হচ্ছে মেমব্রেন ড্যামেজ। আচ্ছা, ইসকিমিয়া কজ ডিরেক্ট মেমব্রেন ড্যামেজ, ট্রু। আচ্ছা, স্মল অ্যামরফাস ডেন্টিস না, এখানে কি লার্জ অ্যামরফাস ডেন্টিস দেখা যাবে। শিঙ্কেজ অফ লাইসোজোম না, শিঙ্কেজ অফ লাইসোজোম এটা হচ্ছে ফলস। মাইলিন ফিগার এখানে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা মাইলিন ফিগার নিয়ে কথা বলা হচ্ছে কিছু। মাইলিন ফিগার কি আমাদের রিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রেও দেখা যাবে, এবং ইরিভার্সিবল সেল ইনজুরি যেটা সেটার ক্ষেত্রে আমাদের কি এই মাইলিন ফিগার কিন্তু দুই জায়গায় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে এখানে এ বি হচ্ছে কি ট্রু, সিডি ফলস, এবং হচ্ছে ই হচ্ছে কি ট্রু। তাহলে এখান থেকে যে কথাটা অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষা আসার মতো, সেটা হচ্ছে আমাদের ইরিভার্সিবল সেল ইনজুরি যেটা আছে, এই ইরিভার্সিবল সেল ইনজুরির মেইন হলমার্ক, এটা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হলমার্কটা কি, তাহলে হচ্ছে কি এসবি এর জন্য মেমব্রেন ড্যামেজ। আর মাইলিন ফিগার নিয়ে যে কথাটা বললাম সেটা হচ্ছে কি এই মাইলিন ফিগার আমাদের কি হতে পারে, রিভার্সাল সেল ইনজুরির ক্ষেত্রে হতে পারে, এবং কি ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রেও কি হতে পারে। মেটাস্টেটিক কার্সিনোমা, মেটাস্টিক কার্সিনোমা কি মে অকার থ্রু আউট দ্য বডি, এটা হচ্ছে কি ট্রু। আচ্ছা, আচ্ছা ক্যালসিফিকেশনটা কেন, আমাদের ক্যালসিফিকেশন জানার ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেটাস্টিক ক্যালসিফিকেশনটা কেন, এই জিনিসটা আমার জানার মেইন কারণ হচ্ছে আমাদের এটার সঙ্গে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে এটা রিলেটেড। আর আমাদের ডেন্টালের জন্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, বা যেটাকে আমরা কি ইনফিনিটি স্টার বলি। ঠিক আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অথবা এখানে কি হাইপার ক্যালসিয়ামে ক্যালসিয়ামটা কি যাবে এই জায়গায় বেড়ে যাবে, সেই জায়গার ক্ষেত্রে আমাদের কি হবে, ক্যালসিয়াম যেহেতু আমাদের রিলেটেড তার মানে স্যাররা আছে মেটাস্টিক ক্যালসিফিকেশন দিতে পারে পরীক্ষায়। তাহলে মেটাস্টিক ক্যালসিফিকেশন কি মেয়াকা থ্রুআউট দ্য বডি, এটা হচ্ছে ট্রু। আচ্ছা,
রিপোজিশন অফ ক্যালসিয়াম ইন নন ভায়াবল টিস্যু, কি বলা আছে এখানে? নন ভায়াবল টিস্যু, এটা হচ্ছে কি ফলস। কি হবে? এটা হচ্ছে ভায়াবল টিস্যুর ক্ষেত্রে হয়। আচ্ছা, অ্যাসিড হাইপারক্যালসিয়াম যেটা বললাম অবশ্যই ট্রু। হাইপারথাইরয়েডিজম ইজ দ্য কি কজ ট্রু, এবং কিডনি ইজ দ্য সাইট কি ট্রু। বেসিক্যালি থ্রু আউট দ্য বডিতে হয়, এর সঙ্গে কিডনি একটা সাইড আছে, আরো কিছু সাইড আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবেন আপনারা। হাইপারথাইরয়েডিজম একটা কজ। তারপর আমাদের যে রেনাল কোনো কারণে ফেইলর হয়ে যায়, সেক্ষেত্রে কি আমাদের মেটাস্টিক ক্যালসিফিকেশন হতে হবে। বেসিক্যালি হচ্ছে কি, যেসব কারণের ক্ষেত্রে আমাদের কি ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া ডেভেলপমেন্ট করতেছে, সেই জিনিসের ক্ষেত্রে কি আমাদের মেটাস্টেটিক ক্যালসিফিকেশন দেখা যায়। এবং এখান থেকে মেইন জিনিসটা সেটা হচ্ছে নন ভায়াবল টিস্যু, এটা হচ্ছে কি ভায়াবল টিস্যু ক্ষেত্রে দেখা যায়, মোস্ট ইম্পর্টেন্ট। কোথায় দেখা যায় আমাদের? ভায়াবল টিস্যুর ক্ষেত্রে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন দেখা যায়। ভায়াবল টিস্যুর ক্ষেত্রে মেটাস্টেটিক ক্যালসিফিকেশন কি দেখা যায়। আচ্ছা, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালটা আমাদের পরীক্ষার জন্য ইনফিনিটি একটা টপিক। ফ্রি রেডিক্যাল থেকে একটা জিনিসও বাদ দেওয়া যাবে না, এর সোর্স কি, টার্মিনেশন হয় কিভাবে, এই জিনিসগুলো। আচ্ছা, ট্রান্সপোজিশন মেটাল সাচ এস কোবাল্ট, কোবাল্ট কিন্তু না, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, এখানে কি হবে? কপার আর এটা কি আয়রন, এই দুটো কি আমাদের ট্রান্স ট্রানজিশন মেটালস। আচ্ছা, হাইড্রোলাইসিস এটা হচ্ছে ট্রু, নাইট্রিক অক্সাইড হচ্ছে ট্রু। আচ্ছা, এনজাইম মেটাবলিস টু এন্ডোজেনাস, তাহলে একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস কি, এখানে এন্ডোজেনাস বলছে, এটা হচ্ছে কি ফলস, এটা হচ্ছে কি এক্সোজেনাস, এটা কি এক্সোজেনাস। র্যাপিড বাস্ট অফ আরওএস ডিউরিং কি ইনফ্লামেশন, এটা হচ্ছে ট্রু। তাহলে এখানে আছে মেটালের ক্ষেত্রে কি হবে? মেনলি কপার এবং আয়রন হবে। আর কি এন্ডোজেনাস সোর্স কিন্তু না, সেটা হচ্ছে কি এক্সোজেনাস ড্রাগ। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখানে একটু ভালো করে আমি, যে জিনিসগুলো হচ্ছে হলুদ কালার করে দিচ্ছি, এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন, স্যাররা এই জায়গায় চেঞ্জ করে দেয়। যেমন ডিউরিং ডিউরিং নর্মাল মেটাবলিক প্রসেস, ডিউরিং কি নর্মাল মেটাবলিক প্রসেস, তাহলে এখানে কিন্তু নর্মাল এই যে কথাটা মনে রাখার জন্য ইম্পর্টেন্ট। এখানে কি হচ্ছে? নর্মাল মেটাবলিক প্রসেস, এখানে কিন্তু স্যাররা অ্যাবনর্মাল দিতে পারে। কি দিতে পারে এখানে? অ্যাবনর্মাল দিতে পারে। আচ্ছা, এরপর কি হবে? আল্ট্রাভায়োলেট লাইট এবং কি এক্স রে, এই দুটো মানে নর্মাল ইউভি এবং এক্স রে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ডিউরিং কিন্তু ইনফ্লামেশন, ডিউরিং কি ইনফ্লামেশনের ক্ষেত্রে হবে, নর্মাল প্রসেসে কিন্তু এটা না। এটা কিন্তু নর্মাল মেটাবলিক প্রসেসের ক্ষেত্রে হবে, আর এটা হচ্ছে কি ইনফ্লামেশনের ক্ষেত্রে হবে, র্যাপিড বাস্ট আউট। তারপর কি হবে এখানে? এক্সোজেনাস কেমিক্যাল যেটা আছে, এক্সোজেনাস কেমিক্যাল অথবা কি ড্রাগ। আয়রন এবং কি থাকবে? কপার, দুইটা জিনিস, আয়রন আর এটা কি কপার, নট কি কোবাল্ট। নাইট্রিক অক্সাইড হবে রিপারফিউশন ইনজুরি, ফ্যাগোসাইটোসিস, হাইড্রোলাইসিস। আর এটা ইম্পর্টেন্ট, এটা আপনি অ্যাড করে নেবেন যদি অ্যাড করা না থাকে, সেটা হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার যে ড্রাগগুলো আছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগগুলো কি হতে পারে? আমাদের ফ্রি রেডিক্যাল কি করতে পারে? জেনারেট করতে পারে। আচ্ছা, ডিফ্লেশন অফ এটিপি ক্যান লিডস টু, মনে রাখবেন এটিপি যদি কোনোখানে কমে যায় তাহলে তিনটা জিনিস ঘটে, একটা হচ্ছে কি সোডিয়াম, ক্যালসিয়াম, আর হচ্ছে কি পানি, এই দুটো কি সেলের ভিতর যাবে। পটাশিয়াম কি হবে? সেল থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, পটাশিয়াম কি হবে? এখানে সেল থেকে বের হয়ে যাবে। যেহেতু এখানে এটিপি কমে যাচ্ছে, আলটিমেটলি এখানে একটা গ্লাইকোলাইসিস হয়, সেই গ্লাইকোলাইসিসটা কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, নট হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস। তাহলে এখানে কি কি ট্রু হবে? ইনক্রিজ ইন্ট্রাসেলুলার পটাশিয়াম ফলস, ইন্ট্রাসেলুলার কি সোডিয়াম হচ্ছে কি বাড়বে এখানে, তারপর ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বাড়বে, এবং কি হবে এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এবং ইন্ট্রাসেলুলার কি হবে? এখানে ইন্টারসেলুলার পিএইচটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। কি হবে? পিএইচটা হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেহেতু ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় বা ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, অ্যাসিডোসিস মানে কি আমাদের পিএইচটা কি হয়ে যায়? এই জায়গায় কমে যায়। আমাদের একটা ছবি থাকার কথা। আচ্ছা, এই ছবিটা একটু ভালো করে বুঝতে হবে, যে এখান থেকে এই ছবিটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আশা করি আপনারা এই ছবিটা ডিটেলস ভালো করে পড়বেন। ঠিক আছে, যে আমাদের রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল সেল ইনজুরি, তাহলে দেখেন এই যে মেমব্রেন ইনজুরি, মেমোরি ইনজুরিরা হলমার্ক অফ কি ইরিভার্সিবল সেল ইনজুরি। এরপর আসেন আমাদের কি মাইটোকন্ড্রিয়া কি অক্সিডেটিভ ডিফসফোরেশন হবে, তাহলে কি এই যে আমাদের এটিপিটা কমে যাচ্ছে, এটিপি কি যাবে আমাদের এখানে? কমে যাবে। যদি এটিপি কমে যায় তাহলে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প কমে যাবে। এর কাজ কি হচ্ছে? আমাদের ইনফ্লাক্স অফ কি ক্যালসিয়াম, পানি আর কি সোডিয়াম, এটা হচ্ছে ইনফ্লাক্স হচ্ছে, সেলের ভিতর কি ঢুকতেছে। আর রিপ্লাস কি পটাশিয়ামটা হচ্ছে কি বের হয়ে যাবে, যেহেতু সেলে পানি ঢুকে তার মানে সেলুলার সোয়েলিং হবে, মাইক্রোভিলাই গুলো কি লস হয়ে যাবে, পানি থাকলে সেটা কি ব্লেব ফর্মেশন হতে পারে, এন্ডোথেলিয়াল সোয়েলিং হবে, এবং মায়োলিন ফিগার। তাহলে এই মায়োলিন ফিগার যেটা আছে, এই মায়োলিন ফিগার কিন্তু আমাদের কি রিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে দেখতে পাবো, এবং কি ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রেও কি আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপর আসেন আমাদের গ্লাইকোলাইসিস হবে। কোন ধরনের গ্লাইকোলাইসিস হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। যদি এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়,
তার মানে কি অ্যানারোবিক অ্যাসিড আমরা কি জানি, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তার মানে কি হবে, এখানে পিএইচটা কি যাবে, কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, গ্লাইকোজেনটা কেন কমে যায় এই জায়গায়? গ্লাইকোজেনটা কেন কমে যাবে, কারণ হচ্ছে কি, যখন একটা সেল কি ঠিক মতো খাবার পাচ্ছে না, তখন কি হয় দেখা যাবে আলটিমেটলি আমাদের যে গ্লাইকোজেন কি জমা হয়ে থাকে লিভারে, ওখান থেকে গ্লাইকোজেনটাকে ভাঙবে। ভাঙার ফলে কি হবে, আমাদের গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে, তার মানে আলটিমেটলি আমাদের কি যায়, গ্লাইকোজেনটা কমে যাবে। রাইবোজোম যদি একটা জায়গা থেকে ডিটাচমেন্ট হয়ে যায়, ঠিক আছে, বা এন্ড অফ দ্য রেটিকুলাম থেকে যদি কি রাইবোজোম ডিটাচমেন্ট হয়ে যায়, তার মানে কি এখানে প্রোটিন সিনথেসিস কি যাবে, কমে যাবে। যদি প্রোটিন সিনথেসিস কমে যাবে এবং এখানে কি হয়, লিপিড ডিপোজিশন বেড়ে যাবে। নর্মালি লিপিড ডিপোজিশন মনে রাখবেন ট্যাগটা বাড়ে। ঠিক আছে, টিএ জি। টাইয়াসাল গ্লিসারল যেটা, এটা হচ্ছে কি মেনলি এখানে লিপিড ডিপোজিশন হয়। আচ্ছা, টার্মিনেশন অফ ফ্রি রেডিকাল আর ডান বাই কোন কোন, সিস্টেন ট্রু, ফেরিটিন কি ট্রু, তারপর হচ্ছে প্রোটিয়াস ফলস, ভিটামিন ডি কি ফলস, এবং কি স্পন্টিনাস ডি কে হচ্ছে কি এখানে ট্রু। টার্মিনেশন হয় নর্মালি স্পন্টিনাস ডি এর কারণে হতে পারে, তারপর কিছু এনজাইমের কারণে হয়, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের কারণে, ভিটামিন কি এ সি ই এর কারণে হয়, কিছু মেটালের কারণে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কি আমাদের টার্মিনেশন অফ কি ফ্রি রেডিকাল। আচ্ছা, তাহলে ভিটামিনের মধ্যে কি ভিটামিন এ সি ই থাকবে, ক্যাটালেস থাকবে, সুপার অক্সাইড ডিসমিউটেস, এবং কি গ্লুটাথিয়ন পার অক্সাইড। আচ্ছা, এই জিনিসটা ভালো করে একটু বুঝতে হবে, এটা হচ্ছে পরীক্ষার জন্য কি ইমপ্রিন্ট টেস্টার। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে কোথায় কোন ধাপে আমাদের কোন এনজাইমটা দরকার। এটা আপনি লিখে রাখবেন, এটা আমি ঠিকমতো লিখতে পারি নাই। আচ্ছা, এই যে অক্সিজেন যেটা, আচ্ছা অক্সিজেন থেকে আপনার টান দিবেন, তারপরে এখানে কি হবে, H2O2। ঠিক আছে। আচ্ছা, এরপর H2O2 থেকে কি আলটিমেটলি অক্সিজেন প্লাস কি পানি। আচ্ছা, কোশ্চেন এরকম থাকবে যে অক্সিজেন থেকে হাইড্রোজেন পার অক্সাইড, অক্সিজেন থেকে কি আমাদের হাইড্রোজেন পার অক্সাইড যে তৈরি হচ্ছে, এখানে কোন এনজাইম, এসওডি। এসওডি হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেস। আর হাইড্রোজেন পার অক্সাইড থেকে H2O2 থেকে যে O2 অক্সিজেন কনভার্ট করতে, তাহলে সে জায়গায় কয়টা, দুইটা কাজ করে, একটা ক্যাটালিস্ট কাজ করবে, এটা কি গ্লুটাথিয়ন পার অক্সাইড। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু শর্টকাটে আমরা লিখে নেবেন যে কোথায় কোন এনজাইম কাজ করে। তাহলে অক্সিজেন থেকে যখন H2O2 তৈরি হবে, তখন হচ্ছে কি সুপার অক্সাইড ডিসমিউটেস, আর হাইড্রোজেন পার অক্সাইড থেকে H2O2 থেকে যখন অক্সিজেন পানি তৈরি হবে, সেক্ষেত্রে ক্যাটালিস্ট অথবা গ্লুটাথিয়ন কি পার অক্সাইড। আমি আবার বলতেছি ভালো করে, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, রিগার্ডিং অটোসোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স, অটোসোমাল ডোমিনেন্ট এবং অটোসোমাল রিসেসিভ এই জিনিসগুলো একদম ক্লিয়ার কনসেপ্ট। এই এরকম কোশ্চেন থাকবে এবং আপনার যদি ভুল করে আসেন, তাহলে জিনিসটা অনেক খারাপ হবে, কারণ এগুলো থেকে মার্ক তোলা অনেক ইজি। স্যাররা বারবার হচ্ছে বৈশিষ্ট্যগুলো থেকে দিবে, এবং বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে অ্যাফেক্ট ইন্ডিভিজুয়াল ইন ইজ জেনারেশন কি ট্রু, মেল অ্যান্ড ফিমেল। আচ্ছা, অটোসোমাল ডোমিনেন্ট এবং অটোসোমাল রিসেসিভ দুইটার ক্ষেত্রে কিন্তু মেল অ্যান্ড ফিমেল ইকুয়ালি অ্যাফেক্টেড হবে। ঠিক আছে, ডোমিনের ক্ষেত্রে কি হবে, নো ক্যারিয়ার স্টেট ট্রু, আর প্রিডোমিনেন্ট এফেক্ট কি মেল, এটা হচ্ছে আমাদের রিসেসিভের ক্ষেত্রে হয়, এক্স লিঙ্ক রিসেসিভ, আর কি ব্লাড বর্ন হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অটোসোমাল রিসেসিভের ক্ষেত্রে হয়। তাহলে এফেক্ট ইন্ডিভিজুয়ালস ইন ইন জেনারেশন ট্রু, মেল অ্যান্ড ফিমেল হচ্ছে কি আমাদের ইকুয়ালি এফেক্টেড হবে, এবং কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না। মনে রাখবেন একটা সহজ কথা, সেটা হচ্ছে ডোমিনেন্ট যে কথাগুলো আছে, ডোমিনেন্ট, ঠিক আছে, এই ডোমিনের ক্ষেত্রে কিন্তু নর্মালি হচ্ছে কি হয়, ডোমিনের ক্ষেত্রে নর্মালি কোনো ক্যারিয়ার স্টেট থাকে না। ডোমিনের ক্ষেত্রে কি নর্মালি কোনো কি ক্যারিয়ার স্টেট কি থাকে না, এটা মনে রাখবেন। তাহলে এক্স লিঙ্ক আমাদের ডিজিজ যেগুলো আছে, এক্স লিঙ্ক ডিজিজগুলো কিন্তু প্রিডমিনেন্টলি এফেক্ট কি মেল। আর প্যারেন্টস আর ব্লাড রিলেটেড, এটা হচ্ছে কিন্তু অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স। আচ্ছা, একটু আগে, আচ্ছা এই চারটার ছবি তুলে নেবেন আপনারা, যে অটোসোমাল ডোমিনেন্ট এবং অটোসোমাল রিসেসিভের একটা বেসিক পার্থক্য এখানে বলা আছে। বাকি সবগুলোই পড়বেন, বাট এই জিনিসটা একটু শর্টকাটে বলা আছে, এই জিনিসটা লিখে নেবেন আমি। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, এটা হেটারোজেনাস, এটা যদি হেটারোজেনাস হয়, এটা নর্মালি কি হোমোজেনাস হবে। এখানে কোনো ক্যারিয়ার স্টেট থাকবে না, যেহেতু ডোমিনেন্ট বলছি আমি, এটা ক্ষেত্রে কি ক্যারিয়ার স্টেট অবশ্যই কি থাকবে। আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ, এগুলো আপনি বুঝতে পারবেন। তবে কনজিকিউটিভ জেনারেশন, কনজিকিউটিভ জেনারেশন প্রত্যেকটা জেনারেশন কি হবে এখানে অ্যাফেক্টেড হবে। ইজ প্রেগনেন্সি সেম রিস্ক, দেখেন এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ইজ প্রেগনেন্সি প্রত্যেকটা বাচ্চায় কি হবে, সেম রিস্ক থাকবে, যেহেতু সেম রিস্ক থাকবে এই জন্য এটার সঙ্গে তো এটা রিলেটেড, কনজিকিউটিভ জেনারেশন। তবে কিছু বৈশিষ্ট্য স্পেসিফিক আছে, যেমন অ্যান্টিসিপেশন, তারপর হচ্ছে আচ্ছা এই যে নিউ মিউটেশন, একটা জিনিস দেখেন আপনারা, নিউ মিউটেশন যেহেতু আছে, কিছুদিন পর পর কি সে তার ভেরিয়েশন চেঞ্জ করতেছে, তার মানে সেই জিনিসটা আলটিমেটলি একসঙ্গে কি ভেরিয়েবল এক্সপ্রেসিবিলিটি। যেহেতু দেখেন একটা জিনিস ইম্পর্টেন্ট, যেহেতু ডিলে অনসেট করতেছে, কি করতেছে সে, ডিলে অনসেট, যদি ডিলে অনসেট হয় তাহলে সেটা অবশ্যই কি সে ঠিক মতো কি পেনিট্রেশন করতে
পারতেছে না, ইনকমপ্লিট পেনিট্রেশন, এই জন্য কি সে জায়গায় আমাদের কি হয়ে যাচ্ছে, ডিলে অনসেট হচ্ছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন, কি হবে, ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটা ভালো করে মনে রাখবেন। কি হচ্ছে এখানে, ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়। স্ট্রাকচার অ্যাবনর্মালিটিটা, এটা হচ্ছে মেটাবলিক অ্যাবনর্মালিটি। এখানে হাই মিউটেশন রেট থাকবে, এখানে মিউটেশন রেট অত বেশি থাকে না, এটা লেস সিভিয়ার, এটা হচ্ছে কি মোর, এটা পরীক্ষা আসে। রিসেসিভ গুলো কিন্তু কি মোর সিভিয়ার, ঠিক আছে। আর এটা কি এক্সপ্রেশনটা হচ্ছে মোর কি থাকবে এখানে, ইউনিফর্ম থাকবে। আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা আছে কনজেনজিয়াস ম্যারেজ যেটা আছে, এই ম্যারেজটা হচ্ছে নর্মালি আমাদের যে ফ্যামিলিগতভাবে যে বিয়েগুলো হয়, যে দেখা যায় কি অনেক ফুফাতো ভাই বা মামাতো বোন এদের মাঝে কি হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে, তাদের ক্ষেত্রে অটোসোমাল রিসেসিভ যে ডিজিজ গুলো আছে এইগুলো কি হওয়ার চান্স সব থেকে বেশি। তা আপনাদের যাদের এরকম কোনো সম্পর্ক আছে যে নিজেদের ফ্যামিলির মধ্যে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিয়ের আগেই, ঠিক আছে। তাহলে কনসে কনসেনগুয়াস জেনিয়া যে ম্যারেজটা আছে, এই ম্যারেজটা হচ্ছে কি হবে আমাদের নিজেদের রিলেটিভদের মধ্যে যদি বিয়ে হয় সেক্ষেত্রে দেখা যায়, তাহলে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে এখন থেকে। আচ্ছা, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, আচ্ছা এই ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা একটা জিনিস ছন্দ দেখব, সেটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা কিছু ছন্দ দেখব। আচ্ছা, এই ছন্দটা আপনার হয়তো বা ক্লাসে বলা হবে অথবা হয়েছে কিনা আমি জানি না, তো আপনি ছন্দটা লিখে নেবেন। লিখে নিয়ে বইয়ের চার্ট যেটা আছে, দুইটা চার্ট আছে, অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এবং কি অটোসোমাল, সরি অটোসোমাল ডোমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এবং এক্স লিঙ্ক রিসেসিভ যে ডিজিজগুলো আছে এগুলো চার্ট, এই চার্ট যে বইগুলোতে আছে এই চার্টগুলো আছে মিলে নেবেন। তবে হুনো এখন এই পলির মার হারে, মার ভয়ে ফ্যামিলি কষ্টপ্রহর নড়ে। আচ্ছা, সি হিমো আন্টি সি, শেষে কিনা থালা ফেলে ফ্রেন্ড উইলসনকে নিয়ে কি স্পেন গেল, দুঃখ দিয়ে আগে কই গেলা ফিরে হিমু, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার চার্ট থেকে খুঁজে খুঁজে বের করবেন। আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি, তো আপনার চার্টে মিলাবেন, মিলে আপনি যেমন হচ্ছে কি ফ্যামিলি, মারতে মারফান সিনড্রোম, ঠিক আছে, এই জিনিসগুলো পলিতে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এই জিনিসগুলো যেগুলো আছে নরে, অষ্টপ্রহর, তারপর হচ্ছে ফ্যামিলিতে ফ্যামিলি যে কথাগুলো থাকবে সেটা অটোসোমাল ডোমিনেন্ট, ঠিক আছে, এই জিনিসগুলো দুঃখ দিয়ে কি ডুসিনি মাসকুলার ডিস্ট্রফি, তারপর হিমোতে হচ্ছে হিমোফিলিয়া, তারপর হচ্ছে উইলসন ডিজিজ একটা আছে, সিতে কি সিকল সেল অ্যানিমিয়া, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের আপনারা চার্ট থেকে মিলাবেন, তাহলে হচ্ছে আমরা আসি কি এক্স লিঙ্ক ওই, আচ্ছা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অটোসোমাল রিসেসিভ কি হেরিডিটারি হেমোরেজিক টেলেনজেকটেসিয়া, এটা হচ্ছে কি ফলস। তারপর সেখানে নর্মালি কি বি আর হচ্ছে ডি হবে ট্রু, বাকি সবগুলো কি হবে, ফলস হবে, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। আর এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আমাদের কি হবে, শেষের দুটো হিমোফিলিয়া আর কি ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা হচ্ছে কি ট্রু হবে। ডায়াবেটিক ইনসিপিটাস, তারপর হচ্ছে অ্যালকাপোটেনিয়া এবং পলিসিস্টিক কিডনি, এগুলো হচ্ছে কি আমাদের এখানে, সরি ডায়াবেটিক ইনসিপিটাসটা ট্রু হবে এখানে, ডায়াবেটিক ইনসিপিটাস ট্রু হবে, এই দুটো হচ্ছে কি আমাদের এখানে ফলস হবে, যেহেতু আমরা দুঃখ দুঃখ দিয়া আগে কই গেলা কি ফিরে হিমু, দুঃখতে হচ্ছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি, ঠিক আছে, দিয়াতে আছে ডায়াবেটিক ইনসিপিটাস, তারপর হচ্ছে কি ফিরে হিমুতে বললাম কি হিমোফিলিয়া। হুইচ ফ্যাক্টর আর ইনভলভ ইন অ্যাক্টিভেশন অফ ফ্রিডেট, একটু আগে বললাম যে কোন কোন ফ্যাক্টর কি এখানে ইনভলভ করে, এনএডিএস অক্সিডেজ ফলস, সুপার অক্সাইড ডিসমোডেস কি ট্রু, গ্লুটাথিয়ন পারঅক্সাইড ট্রু, ক্যাটালেস হচ্ছে কি ট্রু। এন্ডোজেনাস পিগমেন্ট, আর কি কি এন্ডোজেনাস এখানে কি পিগমেন্ট আছে, মেলানিন কি এন্ডোজেনাস পিগমেন্ট, বিলিরুবিন কি এন্ডোজেনাস পিগমেন্ট, লিপোফুজিন কি এন্ডোজেনাস পিগমেন্ট, কার্বন হচ্ছে কি, কার্বন হচ্ছে এক্সোজেনাস পিগমেন্ট এবং লিপোক্রোম কি এক্সোজেনাস পিগমেন্ট। তাহলে মেলানিন, বিলিরুবিন আর কি লিপোফুজিন, এই তিনটা হচ্ছে কি ট্রু, বাকি দুটো হচ্ছে কি ফলস। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে, এটা হচ্ছে এন্ডোজেনাস সোর্স যেগুলো কি কি আছে, মেলানিন, হিমোসিডেরিন, হেমাটিন, কি বিলিরুবিন, আর এটা কি লিপোফুজিন। লিপোফুজিন একটা ইম্পর্টেন্ট এসবি আসে, যে কোন এন্ডোজেনাস সোর্স যেটা আছে বা যেটা আমরা বলি কি পিগমেন্ট যেটা আছে, এই পিগমেন্টটা হচ্ছে কি অয়ার এবং অয়ার অ্যান্ড টিয়ার পিগমেন্ট, কি পিগমেন্ট, অয়ার অ্যান্ড টিয়ার পিগমেন্ট। তাহলে অয়ার অ্যান্ড টিয়ার পিগমেন্ট যেটা, এটা কিন্তু নর্মালি কি হবে, লিপোফুজিন। আর একটা ইম্পর্টেন্ট এসবি আসে এখান থেকে, সেটা হচ্ছে এইটা, যে ফ্রি রেডিক্যাল, যে পাস্ট ফ্রি রেডিক্যাল ইনজুরি যে হয়ে গেছে একটা ছেলে, যদি কোনো কারণে ফ্রি রেডিক্যাল ইনজুরি হয়ে থাকে আগে থেকে, সেটা মার্কারটা আছে লিপোফুজিন। এরপর কিছু এক্সোজেনাস হচ্ছে যেমন কার্বন, লিপোক্রোমস, লেড, সার্ভার,
সিলভার, আয়রন, ডাস্ট। আচ্ছা, রিগার্ডিং হাইপারপ্লেশিয়া, হাইপারপ্লেশিয়া, হাইপারট্রফি, এই জিনিসগুলো হচ্ছে কি, কোনটার বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলো একটু ভালো করে করতে হবে আপনাদের। তাহলে ইনক্রিজ ইন সেল সাইজ, ইনক্রিজ ইন কি সেল নাম্বার, অকার্স ডিউ টু ইনক্রিজ ওভারলোড, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, এই যে প্যাথোলজি হাইপারপ্লেশিয়া অকার্স ইন অ্যাবনর্মাল স্টেম সেল। তাহলে এখান থেকে নর্মালি হচ্ছে কি সেল সার্ভেটা বাড়বে, আর হচ্ছে কি occurs in tissue abandoned stem cell, এটা হচ্ছে ট্রু। ইনক্রিজ ইন সেলস, এটা ফলস। ডিউ টু ইনক্রিজ ওভারলোডের কারণে কিন্তু আমাদের হাইপারপ্লেসিয়া কি হয় না, হরমোনাল কারণে হতে পারে। আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া কিন্তু ফিজিওলজিক্যাল না, এটা হচ্ছে কি একটা প্যাথোলজিক্যাল। তাহলে সেলস এর ইনক্রিজ হচ্ছে কি আমাদের নর্মাল হাইপারট্রফি। হাইপারট্রফি একটা ইম্পর্টেন্ট উদাহরণ বলা আছে কি, হাইপারট্রফি ওই যে মাসেল যে বিল্ড করে সেটা। হাইপারট্রফি কি জন্য হতে পারে, হরমোন অ্যান্ড কি গ্রোথ ফ্যাক্টর। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া যে কি প্যাথোলজিক্যাল হাইপারপ্লেসিয়া। ক্যারেক্টারিস্টিক্স অফ রিভার্সিবল ইনজুরি আর সেলুলার সোয়েলিং, সেলটা কি হয়ে যাবে, ফুলে যাবে, অবশ্যই ট্রু। যে কোনো ইনজুরি সে রিভার্সিবল অথবা ইরিভার্সিবল, তার ফার্স্ট স্টেপ কিন্তু কি সেলুলার সোয়েলিং। সাইটোস্কেলেটাল আল্টারেশন, এটা হচ্ছে ইরিভার্সিবল যেটা বৈশিষ্ট্য। ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন, ফলস, এটা হচ্ছে ইরিভার্সিবল ইনজুরি। ব্লেবস ইয়ার সোয়েলিং, ট্রু। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস বলা শেষেরটা, এটা আমি দিছি আপনাদের একটা জিনিস জানার জন্য, সেটা ইন্ট্রা নিউক্লিয়ার বলা আছে এখানে, এটা হচ্ছে কি ফলস। তার মানে আমাদের ইরিভার্সিবল যে মায়ালিন ফিগার, এটা কিন্তু ইন্ট্রা নিউক্লিয়ার না, এটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজম, এটা সাইটোপ্লাজমিক। ঠিক আছে, বুঝছেন আপনারা? তাহলে মায়েলিন ফিগার যেটা আছে, মায়েলিন ফিগারটা কিন্তু ইন্ট্রা নিউক্লিয়ার না, মায়েলিন ফিগারটা আছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক। আচ্ছা, তাহলে মাইলিন ফিগারটা কিছু বলা আছে এখানে। মাইলিন ফিগারটা আছে কি, কাকে বলে, এটা ওয়াস্ট প্রোডাক্ট অফ ড্যামেজড অর্গানালি, এবং ইটস মেনলি এটা কি ফসফোলিপিড লেয়ার থাকবে। এবং মাইলিন ফিগারটা কি হয়, মাইলিন ফিগারটা ইন্ট্রা সাইটোপ্লাজমিক, ইন্ট্রা সাইটোপ্লাজমিক, অনেক ইম্পর্টেন্ট কথা, ইন্ট্রা কি সাইটোপ্লাজমিক। আচ্ছা, হলমার্ক অফ নেক্রোসিস, নেক্রোসিস হলমার্ক মনে রাখবেন, সবগুলো কি নিউক্লিয়ার যে চেঞ্জ গুলো আছে এগুলো হচ্ছে আমাদের নেক্রোসিসের হলমার্ক। কি কি, ক্যারিওলাইসিস, ক্যারিওহাইজিস, এবং কি পিগনোসিস। আচ্ছা, চেঞ্জ অ্যাপারেন্স এট ফার্স্ট, যে কোনো চেঞ্জ হোয়েন রিভার্সিবল সেল ইনজুরি টার্ন ইনটু ইরিভার্সিবল। আচ্ছা, এই জিনিসটা মনে রাখতে হবে। আপনাদের শীটে একটা ছবি দেখবেন, ছবির ক্ষেত্রে বলা আছে যে ইরিভার্সাল সেঞ্চুরি কিভাবে, একটা প্রথমে স্টেপ কি, তারপরে স্টেপ কি, তারপরে স্টেপ কি, তারপরে স্টেপ কি। তাহলে ফার্স্ট অফ অল হবে বায়োকেমিক্যাল অল্টারেশন হবে। এরপর হচ্ছে কি হবে, ছবিটা এখানে আছে কি, আচ্ছা প্রথমে অ্যান্সার বায়োকেমিক্যাল অল্টারেশন হবে, এটা প্রথমে বায়োকেমিক্যাল অল্টারেশন হবে, এরপর আলট্রা স্ট্রাকচার চেঞ্জ হবে, ঠিক আছে, এরপর হচ্ছে লাইট মাইক্রোস্কোপি, এবং সবার শেষে কি গ্রোস মাইক্রোস্কোপি। এই সিকোয়েন্সটা একটু মনে রাখবেন আপনারা, যে রিভার্সাল সেল ইনজুরি কিভাবে, এই রিভার্সাল সেল ইনজুরি সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে বায়োকেমিক্যাল অল্টারেশন হবে, এরপর আলট্রা স্ট্রাকচার চেঞ্জ কিছু হবে, এরপর লাইট মাইক্রোস্কোপিক চেঞ্জ, এরপর কি গ্রোস মাইক্রোস্কোপিক, সরি গ্রোস মরফোলজিক চেঞ্জ। ফার্স্ট ম্যানিফেস্টেশন একটু বললাম, যে ফার্স্ট ম্যানিফেস্টেশন অফ অলমোস্ট অল ফর্ম অফ সেল ইনজুরি, সেলুলার সোয়েলিং। মোস্ট কমন এক্সোজেনাস পিগমেন্ট, পিগমেন্টের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে কি, মোস্ট কমন এক্সোজেনাস হচ্ছে আমাদের কার্বন। ইন ব্যারেট ইসোফেগাস হুইচ কার্সিনোমা মে অকার, আচ্ছা ব্যারেট ইসোফেগাস থেকে একটা কার্সিনোমা হয়, সেটা হচ্ছে অ্যাডেনো কার্সিনোমা। এবং ব্যারেট ইসোফেগাস আমাদের মেটাবলিসের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এবং ব্যারেট ইসোফেগাস কিন্তু আমাদের কি লোয়ার লোয়ার পার্টে হয়, আপার পার্টে কিন্তু না। এ প্যাশেন্ট ওয়াজ ডাইড বাই এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে গেছে, ঠিক আছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আফটার অটোপসি মোস্ট লাইকলি আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে কি আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস হবে। কি হবে, আমাদের এমআই ক্ষেত্রে কি হার্টের ক্ষেত্রে আমরা কি পাই, কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর যদি ব্রেন হইতো এটা, তাহলে সেটা কি হতো, লিকুইফেক্টিক নেক্রোসিস। হুইচ ইজ দ্য ফার্টাইল সয়েল ফর কি ম্যালিগন্যান্সির জন্য, কি ফার্টাইল সয়েল কোনটা, অবশ্যই কি মেটাপ্লেশিয়া। আচ্ছা, এরপর মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন টেক্স প্লেস মেইনলি ইন, আচ্ছা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোথায় ঘটে, মেইনলি কোথায় ঘটে, মেইনলি ঘটে হচ্ছে পালমারি ভেইনে ঘটে, ঠিক আছে, পালমারি ভেইন। আচ্ছা, ইন্টেস্টাইন মিকোজা না, এটা হচ্ছে গ্যাস্ট্রিক মিকোজা হবে, ঠিক আছে। সিস্টেমিক ভেইন না, সিস্টেমিক আর্টারি হবে। আর কিছু জিনিস আছে যেমন কিডনিতে হবে, লাংসে হবে, এবং কি কর্নিয়াতে হবে। কিডনিতে হবে, লাংসে হবে, কর্নিয়াতে হবে, এবং সিস্টেমিক আর্টারিতে হবে। কোথায় হবে, সিস্টেমিক
আর্টারিস এবং কি পালমোনারি ভেইনে হবে। আচ্ছা, হুইচ সেলুলার অ্যাডাপটিভ চেঞ্জ ইজ কমন ডিউরিং কি ডেভেলপমেন্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট, এটা হচ্ছে কি অ্যাট্রফি। মোস্ট কমন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং অফ অ্যানাপ্লাসিয়া ইজ, অ্যানাপ্লাসিয়ার ক্ষেত্রে মোস্ট কমন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং কোনটা? মোস্ট কমন কিন্তু বলা হয়েছে এখানে, ঠিক আছে। মোস্ট কমন হচ্ছে আমাদের বি নম্বরটা, হাই মাইট্রো অ্যাক্টিভিটি ইনক্লুডিং অ্যাটিপিক্যাল মাইটোসিস। অ্যাটিপিক্যাল মাইটোসিস চেঞ্জ করে কি দিতে পারে? বিজারি মাইটোসিস হতে পারে, ঠিক আছে। কি দিতে পারে? বিজারি মাইটোসিস। তার হাই মাইট্রিক অ্যাক্টিভিটি ইনক্লুডিং অ্যাটিপিক্যাল মাইটোসিস, এটা হচ্ছে আমাদের অ্যানাপ্লাসিয়ার একটা কমন মাইক্রোস্কোপিক ফাইন্ডিং। হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর ইনক্রিজ, একটু আগে বললাম মাসেল বার কিসের জন্য ইনক্রিজ হতে পারে? হাইপারট্রফি। যে হাইপারট্রফির ক্ষেত্রে বারবার কি, যখন হচ্ছে বডি বিল্ডাররা কি করে, বারবার এক্সারসাইজ করে, তখন কি হয়ে যায় ওই জায়গাটা সেল সাইজটা বাড়তে থাকে, এটাকে আমরা কি বলি? আচ্ছা, ইন সিস্টেমিক এসএলই, একটু আগে বললাম আমি, আমাদের জন্য এসএলইটা অনেক ইম্পর্টেন্ট। যে এসএলই এর ক্ষেত্রে আমাদের কোন নেক্রোসিস ঘটে? এটা হচ্ছে ফিব্রিনয়েড। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্ট প্লে দ্য ভাইটাল রোল ইন, আচ্ছা ইন কজ অফ ইরিভার্সাল, আছে যেটা আমি বললাম যে ইরিভার্সাল সেল ইনজুরির ভাইটাল কজ কোনটা, সেটা হচ্ছে কি মেমব্রেন ইনজুরি। হলমার্ক, যেটা মোস্ট কমন কজ অফ মেন্টাল রিটার্ডেশন, এই জিনিসটা মুখস্থ করবেন, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখবেন যে মোস্ট কমন কজ অফ কি মেন্টাল রিটার্ডেশন ইন মেলের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আমাদের ফেজালেক সিনড্রোম। অ্যান অটোসোমাল ডোমিনেন্ট ট্রাইড ইউজুয়ালি হ্যাজ দ্য ফলোইং ফিচার, কোন জিনিসটা আমাদের এখানে কি হবে? অটোসোমাল ডোমিনেন্ট ক্ষেত্রে হবে। বোথ মে সেক্স আর নট ইকুয়াল এফেক্টেড, কি এটা কখন হবে? দুইটার ক্ষেত্রে কি হবে? সেম হবে। কমপ্লিট পেনিট্রেশন হয় না। মোর অফেন দ্য যে জিন কোড এনজাইম না। ক্যারিয়ার হ্যাভ নর্মাল ফিনোটাইপ, এটা হচ্ছে না। আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ, এটা আমরা কি বলি? এই লাইনটার কাজ হচ্ছে আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ, মানে নো ক্যারিয়ার স্টেট, নো ক্যারিয়ার স্টেট। আচ্ছা, এটা একটা ছবি যে অটোসোমাল ডোমিনেন্ট বা রিসেসিভ। বাচ্চা ফোন চাপতেছে, বাচ্চার বাবাও কি ফোন চাপতেছে, কিন্তু একটা জিনিস কি, বাচ্চার বাবা টাকলা, বাচ্চা এখনো কি হয় নাই, টাকলা হয়নি, একটা পর্যায়ে কি হবে, কে টাকলা হয়ে যাবে। মোস্ট কমনলি ইসকেমিক গ্যাংগ্রিনাস অকার্স ইন, ইসকেমিক গ্যাংগ্রিনাস আমাদের মোস্ট কমন কোন জায়গায় ঘটে? সেটা হচ্ছে কি আমাদের বার্গাস ডিজিজের ক্ষেত্রে কি ইসকেমিক গ্যাংগ্রিনটা সব থেকে বেশি ঘটে। আর আমাদের ময়েস্ট গ্যাংগ্রিনটা নর্মালি কোথায় দেখা যায়? আমাদের মুখের ক্ষেত্রে, নোমার ক্ষেত্রে আমরা কি ময়েস্ট গ্যাংগ্রিনটা দেখতে পারি। ধন্যবাদ।